জামাত, এবি পার্টি, এনসিপি সব মিলে। তো ওখানকার মিটিংয়ের পরে আমার কাছে মনে হচ্ছে ঐক্যমত্য কমিশন আর ঐক্যমত্যে আসতে পারবে না। ওনার যদি এখন বিচার করতে চায় উনি, তাহলে তো 50 বছর লাগবে না। পর্যাপ্ত সংস্কার কি 50 পরে ইলেকশন হবে? শেখ হাসিনার সময়ে গণতান্ত্রিক দেশ বলতো, কিন্তু আয়নাঘর ছিল। এখানে হলো অন্তর্বর্তীকালীন সরকার, বলা হচ্ছে সব দায়িত্ব তার, কিন্তু কেউ তাদের কথা শোনে না। উনি এসে কথা বলে, যদি দেখা হয় কথা বলে, তারপরে অন্যদের কথা শোনে, প্রশ্ন করলে মিটি হাসে, উত্তর দেয় না। একটা সরকার প্রধান উত্তর দেবে না? ডক্টর ইউনূসের সরকার যদি কোনো ষড়যন্ত্র করে, সেটা কিন্তু তার বাস্তবায়ন করার মতো তার অবস্থানে নাই। আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। তারেক রহমান যদি বাংলাদেশে চলে আসে, তাহলে যারা এই যে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে, এটা করে ওইটা করে, এটা তোমার লাভ হবে না। ইলেকশন তাকে ফেব্রুয়ারিতে দিতে হবে। ঐকমত্য কমিশন, তা তো রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিকভাবে আলোচনা করা যাচ্ছে একটা ঐকমত্যে যাতে পৌঁছাতে পারে। বেশ কিছু জায়গায় তারা ঐকমত্যে পৌঁছেছে, কিন্তু কতগুলো বড় বিষয় এখন ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এবং আজকে যে প্রফেসর আলী রিয়াজ, যিনি সহসভাপতি, যেটা কন্ডাক্ট করছেন, তিনি বলেছেন যে এখনও আশানুরূপ অগ্রগতি হয়নি। আমরা এই জুলাই সনদটা দেওয়ার কথা ঐকমত্যের ভিত্তিতে, জুলাই তো চলে আসলো প্রায়, এখনো যদি আমরা অগ্রগতি না দেখি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। গতকাল একটা সমাবেশ হয়েছে, সেখানে আপনার বিশেষ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, কিন্তু ওখানে যোগ দিয়েছে সব, জামাত, এবি পার্টি, এনসিপি সব মিলেই। তো ওখানকার মিটিংয়ের পরে আমার কাছে মনে হচ্ছে ঐকমত্য কমিশন আর ঐকমত্যে আসতে পারবে না, আমার কাছে মনে হয়েছে। এখন যদি পরম্পরা ঘটনা কয়েকটা রেফারেন্স টানেন, আপনি দেখেন লন্ডনে যে আলোচনা হলো তারেক রহমান এবং ডক্টর ইউনূস, সেখানে কিন্তু কিন্তু এই শব্দগুলি ছিল শর্তযুক্ত। অর্থাৎ যদি পর্যাপ্ত সংস্কার বা বিচার হয়, তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। আবার বলছে যে যদি পর্যাপ্ত প্রস্তুতি থাকে, তাহলে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে। এখন অর্থাৎ খুঁড়ির নাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। তিনি সংস্কারটা কে করবে? উনি করবেন। বিচারটা কে করবেন? উনি করবেন। সংস্কারটা কে করবেন? উনি করবেন। এখন উনি যদি ঠিক মতো না করেন, ওই সময়ে ওনার কাছে যেটা পর্যাপ্ত মনে হয়, ওই পর্যন্ত যদি না করতে পারেন, তাহলে ইলেকশন হবে না। এখন আপনি দেখেন, অ্যাজ অফ টুডে একটি মাত্র চার্জশিট দিতে পেরেছে, এখন প্রায় 11 মাস যায়। তো ওনার যদি এখন বিচার করতে চায় উনি, তাহলে তো 50 বছর লাগবে ওনার। পর্যাপ্ত সংস্কার কি 50 পরে ইলেকশন হবে? সংস্কারের কথা গেল। 2 হলো, আপনি দেখেন 1-to-1 আলোচনা করেছে দুইজন লন্ডনে, তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আর উনি ব্রিফিং দিছে, কেউ জানে না। আলোচনা 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করছে, কেউ কিছু জানে না। হ্যাঁ, ওনারা যা ব্রিফ করছে তার পক্ষ থেকে, ওনারাও ছিল না, ওনাদের হয়তো বলছে, সেটা ব্রিফিং দিছে। সেখানে কিন্তু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি বলেছিলেন যে ইলেকশন কমিশন ইলেকশনের তারিখ ঘোষণা করবে। এখন ইলেকশন কমিশন আপনারা খেয়াল করে দেখেন যে প্রথম বলল যে আমরা নির্বাচন যখনই হয় আমরা প্রস্তুত, হ্যাঁ গেল। তারপরে আবার বলল যে সরকার যদি সহযোগিতা না করে, তাহলে নিরপেক্ষ নির্বাচন করা কঠিন। হ্যাঁ, এরপরে বলল যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে অন্তত পক্ষে দেখা সাক্ষাৎ হলে তাহলে ভাব বোঝা যাবে। তো এখন বলেন গণতান্ত্রিক দেশ, যেমন শেখ হাসিনার সময়ে গণতান্ত্রিক দেশ বলতো, কিন্তু আয়নাঘর ছিল। এখানে হলো অন্তর্বর্তীকালীন সরকার, বলা হচ্ছে সব দায়িত্ব তার, কিন্তু কেউ তাদের কথা শোনে না, কেউ তাদের কথা বুঝতে পারে না, সব গোপনে করে। আপনি তার ইলেকশন কমিশনের, চিফ ইলেকশন কমিশনের সাথে 1-to-1 বৈঠক করছে, কেউ কিছু জানে না, ব্রিফ করবে না, কি আলোচনা হলো বলবে না, বলে নাই। আর সাধারণত 5 সদস্যের ইলেকশন কমিশন,
এই 5 সদস্যের ইলেকশন কমিশনারদের স্ট্যাটাস সেম, তার ভিতরে একজন দায়িত্বে থাকে প্রধান নির্বাচন। 5 জন তো সাক্ষাৎ করা উচিত ছিল, তা হয়নি। একজন 1-to-1 এবং মুখ খোলে না। এবং আমার সাথে মাহমুদুর রহমান মান্না, তিনি নাকি তার প্রিয় ছাত্র ছিলেন, তিনি বলছেন আমাকে এক টেলিভিশনে বলল যে উনি এসে কথা বলে, যদি দেখা হয় কথা বলে, তারপরে অন্যদের কথা শোনে, প্রশ্ন করলে মিটি হাসে, উত্তর দেয় না। একটা সরকার প্রধান উত্তর দিবে না, অ্যাকাউন্টেবল মনে করে না। অর্থাৎ তিনি এখন ঐকমত্য কমিশন যে প্রশ্নটা করেছিলাম আমি আজিজ, হ্যাঁ বলছি, এখন ঐকমত্য যদি না হয়, আপনি যেটা বলছেন ঐকমত্য, যেটা বলছেন যে মিটিং এর পরে যে পরম্পরা দেখা যাচ্ছে, ঐকমত্য হবে বলে মনে হচ্ছে না। ঐকমত্য যদি না হয় তাহলে মানে কি দাঁড়াবে বিষয়টা? না, এইটার পরে আপনার জমায়েত হলো। আপনি খেয়াল করে দেখেন যে 1 ঘন্টার আলটিমেটাম, আপনার এনসিপির হাসনাত সাহেব ছিল সামনে, ওর ভিতরে জামাত ছিল, সব ছিল। 1 ঘন্টার আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে না, নিষিদ্ধ করেছে না? ঠিক আমার কাছে এই মিটিংটা এরকম মনে হচ্ছে। যখন ঐক্যমত্য অনেকগুলো হার্ডেল পার দিয়ে গেছে, ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা, যেমন বিএনপি বার্গেনিং করছিল যে না 2 টার্ম প্রধানমন্ত্রী নয়, একবার গ্যাপ দিয়ে আবার হতে পারবে, সেটা তো বিএনপি ছাড় দিছে। এখন হলো জুলাই সনদ তো এটাও তো অলমোস্ট এগ্রিড যে হতে পারতো, যেগুলো আলোচনায় ঐক্যমত হবে সেটি সনদে আসবে, বলছে সনদে আসবে, তারপরে যেগুলো বাদ থাকে এগুলো নিয়ে নির্বাচনে যাবে। তো এখন এই গতকালকের মিটিংয়ের পরে কতগুলো নতুন ইস্যু আসছে। আচ্ছা, এই নতুন ইস্যুগুলো নিয়ে আপনার কাছে আসবে, ওইগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা দরকার। ক্যাপ্টেন আসিফ হাসান খান, আপনি কিভাবে দেখেন বিশেষ করে এই ঐকমত্য কমিশনের বা বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হওয়াটা খুব জরুরি। এটার সাথে অনেক কিছু নির্ভর করছে, বিশেষ করে নির্বাচন। আগামী দিনগুলোতে আমরা যে নির্বাচন প্রত্যাশা করছি, এটা নতুন রাজনৈতিক সরকার আসবে, নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্ত আমরা দেখতে চাই, সেটার জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য দরকার, সেটাই সরকার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু আশানুরূপ অগ্রগতি হচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো বিভক্ত হয়ে পড়েছে। তাহলে কোন দিকে যাব আমরা বা যাচ্ছি? জি, আমি এই বিষয়ে যেরকম ভাই বললেন যে এটা কোর্ট এখন ডক্টর ইউনূসের কোর্টে, বল এখন ডক্টর ইউনূসের কোর্টে, আমি এটার সাথে ডিফার করছি। কারণ হলো যে বল এখন ডক্টর ইউনূসের কোর্টে না, বল হলো বাস্তবতার কোর্টে। বল হলো বাস্তবতার কোর্টে, যেটাকে আপনার বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য রিয়েলিটিটা বাস্তবায়ন হবে। তো রিয়েলিটি হলো, আমরা যখন গত মাসে আমরা দেখছিলাম যে রাজনৈতিক দলগুলো এবং এমন একটা অবস্থায় যাচ্ছিল, ভাইও অনেকগুলো টেলিভিশনে বলেছেন যে সেনাপ্রধান ইজ টেকিং ওভার, বলেছেন যে সেনাপ্রধান যেভাবে বলেছে তার রেজাল্ট হলো সেনাপ্রধান ইজ টেকিং ওভার। আবার তখন আমরা ভারতীয় কিছু মিডিয়াতে দেখেছি যে সেনাপ্রধান টেক ওভার করছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম যে এটা হয় নাই। না হওয়ার পরে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একটা দীর্ঘ মিটিং হলো এবং আমাদের দেশের অভ্যন্তরে একটা স্থিতিশীলতা আসছে বলে আমার মনে হচ্ছে। এখন যেটা ভাই বললেন যে কোর্ট বল এখন ডক্টর ইউনূসের কোর্টে, আসলে তা না। বিষয়টা হলো, একটা আপনাকে বুঝতে হবে যে একটা সরকারের কিন্তু 4টা পা থাকে, মানে একটা সরকারের মিনিমাম 4টা লেগ থাকতে হবে। যে চেয়ারটা যদি স্ট্যাবল হতে হয় তাহলে 4টা লেগ থাকতে হবে। তা প্রথম লেগটা কি? একটা হলো জনমত একটা চেয়ারের, সেকেন্ড হলো আপনার প্রশাসন, সিভিল প্রশাসন, থার্ড হলো আপনার ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি, তার মধ্যে পুলিশ, বিডিআর এবং গোয়েন্দা বাহিনী সবাই আছে, থার্ড হলো মিলিটারি। তো এই 4টা পায়া যদি শক্ত থাকে তাহলে গভর্নমেন্ট স্টেবল, আর এই পায়া যদি আপনার দুর্বল হয়ে থাকে তখন গভর্নমেন্ট কিন্তু স্টেবল না, বুঝতে পারছেন? এখন মনে করেন যে আমরা যদি এইটা 4টা পায়াকে অ্যানালাইসিস করি, তা ডক্টর ইউনূসের যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রথম যে পায়াটা ছিল যেটা জনমত, সেটার পিছনে ছিল আসলে এই যে ছাত্ররাই তার মূল শক্তিটা ছিল। তো ছাত্রদের ইতিমধ্যে যে কোনো কারণেই হোক, আমরা দেখছি যে তারা যেভাবে রাজনীতিতে আসার কথা ছিল, যেভাবে অর্গানাইজড হওয়ার কথা, সেগুলো করতে পারে নাই। তারা কেন করতে পারে না সেটা বিভিন্ন, বাট রিয়েলিটি হলো যে তারা এটা করতে পারে না। আমি বাস্তবতার কথা বলতেছি। তারপর সিভিল প্রশাসনে দেখেন, সিভিল প্রশাসন এনবিআর এই যে শাটডাউন চলতেছে, আপনার সচিবালয়ের মধ্যে একটার পর একটা আন্দোলন হচ্ছে, তো সিভিল প্রশাসনের উপরেও কিন্তু এই সরকার কোনো নেতৃত্ব নিতে পারে নাই। থার্ড হলো আপনার পুলিশ প্রশাসন, সেখানেও কিন্তু আমরা দেখতেছি যে হচ্ছে না।
আপনার একজনকে ধরা হচ্ছে, মব তার মুখের মধ্যে জুতা মারতেছে, গলায় দিচ্ছে, আবার তার স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে না এটা ঠিক হয় নাই। তাতে মনে হচ্ছে যে এখানেও তার দুর্বলতা, মানে হি হ্যাজ নো কন্ট্রোল। থার্ড যেটা মিলিটারি তো বলেই দিছে যে 16 ডিসেম্বরের মধ্যে ইলেকশন করতে হবে। তা রিয়েলিটি হলো যে ডক্টর ইউনূসের সরকার যদি কোনো ষড়যন্ত্র করে সেটা কিন্তু আর বাস্তবায়ন করার মতন তার অবস্থানে নাই। কিন্তু যে জিনিসটা দরকার সেটা হলো পিপুলস পাওয়ার। তা পিপুলস পাওয়ার বাংলাদেশে দুইটা দলের ছিল, আছে এখনও। একটা হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের পিপুলস পাওয়ার ছিল, কিন্তু দীর্ঘ 15 বছর তারা এই পিপুলস পাওয়ারটাকে মিসইউজ করে তারা একটা হাসিনা লীগ করে ফেলেছিল। সুতরাং আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা লীগ ইজ টু থিং। হাসিনা এবং তার ফ্যামিলি নিয়ে যে লীগটা হয়েছিল সেটা কিন্তু মূলধারা আওয়ামী লীগের থেকে অনেক দূরে সরে গেছিলো। কারণ লাস্ট ইলেকশন আপনি দেখেন যে আওয়ামী লীগ যাদেরকে নমিনেশন দিয়েছিল তার বাইরে যারা বিদ্রোহী হিসেবে ইলেকশনে আসছে সেখানে প্রায় 160 থেকে 70 জন বিদ্রোহী ক্যান্ডিডেট পাস করছে। তো সুতরাং এইখানে হাসিনা লীগ আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু ডিফারেন্স, বাট আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। সেকেন্ড, পিপুলস রিপ্রেজেন্ট করা হলো বিএনপি। তো বিএনপির কিন্তু পিপুলস পাওয়ার আছে। তো সেইখানে বিএনপির প্রয়োজন ছিল তারেক রহমানকে বাংলাদেশে চলে আসা। যখন তারেক রহমান বাংলাদেশে চলে আসবে দেখেছেন যে তারেক রহমানের সাথে যখন উনি মিটিং করছে তখনই কিন্তু সিচুয়েশনটা কিন্তু নর্মাল হয়ে আসছে। এখন তারেক রহমান যদি বাংলাদেশে চলে আসে তাহলে যারা এই যে ষড়যন্ত্র করার চেষ্টা করতেছে এটা করে ওইটা করে, এটা কোনো লাভ হবে না। ইলেকশন তাকে ফেব্রুয়ারিতে দিতে হবে এবং এইটা রিয়েলিটি এবং এটা হবে।